ओमा वो तो शॉपिंग के लिए है ना, अरे बाबा लेकिन भुजिया ही यहाँ का फेमस है। बोलो बोलो। हाय सर সবাইকে বলবো যে বাঙালি কুইজিনের কাছে, বাঙালি রান্নার কাছে আর কোনো কুইজিন টেকেই না। শীশ মহল ওফ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আউটবক্স। সো আজকে হচ্ছে 10th অফ জানুয়ারি 2026। তো আজকে জয়পুরে আমাদের সেকেন্ড ডে। আজকের যে দিনের প্ল্যানটা সেটা কিন্তু একদম জমজমাট প্ল্যান, বিকজ আজকে এখন বাজে হচ্ছে অলমোস্ট 8:30 সকালবেলা। আমরা এখন ব্রেকফাস্ট করব নিচে। ব্রেকফাস্ট করে আমরা যাব হচ্ছে আমাদের আজকে জয়পুর ট্যুর আছে একটা, তো সেই ট্যুরটা আজকে আমরা কভার করব। বিকেলবেলা আরেকটা ইভেন্ট আছে, তো আজকে জমজমাট প্ল্যান। তো সারাদিনের এই প্ল্যানটায় আমরা কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, সেইটাই আজকে এই ভ্লগে আমি দেখাবো। তো দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো। ফেসবুক পেজ থেকেও যারা দেখছো আমার পেজটাকে ফলো করে দাও। তো যাই হোক, বেশি কথা বলবো না, যাচ্ছি। আমি খুব এক্সাইটেড, জয়পুর ঘুরবো আজকে। অসাধারণ একটা মানে ফিলিং ভেতর থেকে আসছে। তো নিচে যাই, গিয়ে ব্রেকফাস্ট করব। আর আরেকটা কথা বলে রাখি, আমি যেটা ডিসাইড করেছি, আমি দুদিনের ভিডিওটা স্প্লিট করে দেবো। ফার্স্ট ডের একটা আলাদা ভিডিও হবে আর সেকেন্ড ডের এইটা একটা আলাদা ভিডিও। তো যারা দেখতে চাইছো দুটো ভিডিও, তারা আলাদা করে সেপারেটলি দেখে নিও। ওকে, তো চলো নিচে যাওয়া যাক এবার। আরেকটা ইনফরমেশন সবাইকে দিয়ে রাখি, এখন কিন্তু এখানের কারেন্ট টেম্পারেচার 9 ডিগ্রি সেন্টিগ্রেড। সকাল 8:30 বাজে। তো মানে দারুণ ঠান্ডা, কিন্তু এটা একটা দারুণ ব্যাপার। আমি একদম পুরো রেডি হয়ে গেছি, জ্যাকেট ফ্যাকেট পরে, ভেতরে থার্মাল আছে, বিকজ ঠান্ডার এগেনস্টে প্রোটেকশানটা নেওয়া খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, খুব এক্সাইটেড। যাওয়া যাক এখন নিচে, লিফটে আছি। দেখা হচ্ছে ওখানে ব্রেকফাস্টের জায়গায়। তো ব্রেকফাস্টে আছে আমাদের পাও ভাজি, এদিকে আছে কার্ড, তার সাথে আছে আলু পরাঠা। এখানে গরম গরম পরাঠা ভাজা হচ্ছে। ওকে, এখানে আছে ধোসা, এটাও এখানে তৈরি করা হচ্ছে একদম ফ্রেশ। দেন এখানে ড্রাই ফ্রুটস আর বিভিন্ন রকম সরঞ্জাম রয়েছে। হেলদি ব্রেকফাস্ট। এখানে র ফ্রুটস আছে, জুস আছে ওইদিকে। ওকে, সো এখানে ইংলিশ ব্রেকফাস্ট, অনেক আইটেম রয়েছে। এই জায়গাটায় রয়েছে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট, পোহা আছে, বড়া আছে, পোঙ্গল আছে। এখানে কারি বলে একটা জিনিস আছে। যাই হোক, ডাল কচুরি, এটা কি আছে, ব্রেড পকোড়া, আর এটা আছে মুগ ডাল হালুয়া। আর এখানে এরকম ফ্রেশ অমলেট তৈরি করা হচ্ছে। এখানে ইংলিশ ব্রেকফাস্ট, প্যানকেক আছে, এখানে সব ব্রেড অ্যান্ড কুকিজ এই আইটেমসগুলো রয়েছে। আর এখানে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া আছে, সবাই ব্রেকফাস্ট করছে, আমিও করব এরপর ব্রেকফাস্ট। যাই হোক, মানে জায়গাটা কিন্তু একদম জমজমাটভাবে সাজানো হয়েছে, প্রচুর আইটেমস রয়েছে ব্রেকফাস্টের জন্য। তো খাবো এবার, দেখি কী কী ভালো লাগে, কী খেতে পারি। মানে সব রকমই আছে, সবই আমার ভালো লাগে, বাট স্পেসিফিক কিছু আইটেম খাবো, দেখা যাক। সো আমি এখানে এই আইটেমসগুলো নিয়েছি। এটা হচ্ছে চকলেট মাফিন, একটা আছে কলা, তার সাথে আছে এখানে ফল, আনারস, আর কিছু ড্রাই ফ্রুটস আছে, আখরোট আছে, আলমন্ডস আছে, কিশমিশ আছে, আর তার সাথে রয়েছে অঞ্জির। তো কালকে তো অনেক লেট করে খেয়েছিলাম রাত্রিবেলা, তো ভাবলাম সকালটা একটু হেলদিভাবে স্টার্ট করি। বাট এগুলো খাচ্ছি বটে, বাট আমি রেস্ট্রিক্ট করতে পারবো না নিজেকে। এরপরে অনেক খাওয়া দাওয়া আছে, মানে প্রচুর আইটেমস আছে, সেগুলো সব কিছুই অল্প অল্প করে টেস্ট করে দেখবো। তো এগুলো দিয়ে এখন আপাতত স্টার্ট করি, দেন পরে দেখাচ্ছি কী কী খেলাম। সো এবার একটু হাই প্রোটিন ডায়েট হয়ে যাচ্ছে। এখানে আছে চিকেন সসেজ, এটা আছে অমলেট, একটু বেশি করে ঝাল টাল দিয়ে বানানো, তার সাথে আছে বয়েলড এগ। তো আপাতত এটা, এবার দেখি আর কি কি মানে চালান করা যায় পেটের মধ্যে। তো এবারে যেগুলো খাবো সেগুলো দেখাই। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার থার্ড প্ল্যাটার।
তো আমি আগেই বলেছিলাম আমি রেস্ট্রিক্ট করতে পারবো না, তো দেখিয়ে দিই সবাইকে কী কী খাচ্ছি। সো এটা আছে হচ্ছে ডাল কচুরি, যেটা এখানকার একটা কুইজিনের আইটেম। এটা হচ্ছে মেধু বড়া, যেটা সাউথ ইন্ডিয়ান আইটেম। তার সাথে আছে গ্রিন চাটনি আর একটা রেড চাটনি। তো খাই এবার একটা সিম্পল আলুর পরাঠা নিয়ে নিয়েছি, বাট আমি বলবো এটার টেস্ট একদম জঘন্য। এর থেকে কিন্তু আমার মা খুব ভালো আলুর পরাঠা বানায়। এটা খুব একটা ভালো না, কোনো টেস্ট নেই স্টাফিংটার, মনে হচ্ছে আটার রুটি খাচ্ছি। তো যাই হোক, ব্রেকফাস্ট তো কমপ্লিট করলাম। তো পেট জবাব দিয়ে দিয়েছে, কিন্তু মন একদম জবাব দিচ্ছে না। মন বলছে আরও খাই, বিকজ এত আইটেমস রয়েছে, এত কুইজিনের রান্না রয়েছে এখানে, জাস্ট মানে অ্যামেজিং। বাই দ্য ওয়ে, অনেকেই হয়তো জানে, তাও এই ইনফরমেশনটা দিয়ে দিই। অনেকে মনে করতেই পারে যে এতগুলো আইটেমস কেন করা হয়েছে ব্রেকফাস্টের জন্য, সিন্স এটা একটা কর্পোরেট ইভেন্ট। তো এখানে বিভিন্ন স্টেট, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন, এবং তাদের অবভিয়াসলি তাদের যে ফুড হ্যাবিট, সেই ফুড হ্যাবিট অনুযায়ী এখানে এতগুলো মাল্টি কুইজিন রান্নাবান্না করা হয়। তো সেই জন্য ব্রেকফাস্টে এতগুলো আইটেম। আমাদের লাঞ্চ আজকে যেটা প্ল্যান করা হয়েছে সেটা একটা কোনো রেস্টুরেন্টে হবে, অবভিয়াসলি কোনো রাজস্থানি রেস্টুরেন্টেই হবে। তো সেখানেও কিন্তু এইরকমই আই থিঙ্ক মানে অ্যারেঞ্জমেন্টটা থাকবে। বাট রাজস্থানি কুইজিন যেহেতু এখানে প্রায়োরিটি পাচ্ছে, তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে রাজস্থানি মানে খাবারই কিন্তু এখানে বেশি থাকবে। যাই হোক, এবার অ্যাজ এ ব্লগার আমার যেটা কাজ, সবাইকে একটু দেখানো চারিদিকটা। কালকে যেটা সম্ভব হয়নি, তো আমি বেরিয়ে পড়েছি এখন আমাদের হোটেলের চারিদিকটা দেখাতে। অসাধারণ একটা মানে ভিউ আমি দেখাচ্ছি, এত এক্সপ্যান্ডেড এরিয়া, তো মানে অসাধারণ লাগছে। আরেকটা জিনিস আমি জাস্ট ছোটো করে বলে দিই, আমার খুব ইচ্ছে ছিল এই হোটেলের প্রাইস অ্যান্ড অল। এখন রিসেপশন বন্ধ, আমি কথা বলতে পারছি না কারুর সাথে, কালকে পসিবল হয়নি। আর আমি আমাদের যে ইভেন্ট ম্যানেজার তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এই হোটেলের প্রাইস কীরকম আছে, রুমের প্রাইস কীরকম আছে, তো তারা বলেনি, শেয়ার করেনি। সিন্স মানে যেটা হয় কি, কর্পোরেট ইভেন্ট থাকলে কিছু ডিসকাউন্টেড প্রাইসে থাকে, তো ওরা এই ইনফরমেশনগুলো দেয়নি। দ্যাট ইজ ওয়াই আমি বলতে পারছি না এই মুহূর্তে। বাট যদি পসিবল হয়, দেখো এগুলো আলাদা করে বলারও কিছু নেই, এখন সবাই খুব মানে টেক স্যাভি। এগুলো কিন্তু মানে গুগল করলেই জানা যায়। অনেক ওয়েবসাইট আছে, গোয়াই ভিভো, এছাড়া মানে ওই বুক মাই শো, সরি মেক মাই ট্রিপ, অনেক কিছু রয়েছে। তো সবাই দেখে নিতে পারো, সেখান থেকে দেখে নিতে পারেন। যাই হোক, তো আর বেশি কথা বলবো না, আমি ভিউটা একবার দেখাই সবাইকে। তো এই হচ্ছে লন এরিয়াটা, জাস্ট হোটেল থেকে মানে হোটেলের কম্পাউন্ডেই রয়েছে এটা। গেট থেকে, মেন গেট থেকে বেরোলেই এরকম কিন্তু এই লনটা থাকবে। দারুণ একটা, এখানে একটা মাঠ রয়েছে গাড়ি টাড়ি দাঁড় করানোর জন্য, পার্কিং স্পটও বলা যেতে পারে, খেলাধুলাও করা যেতে পারে, নো প্রবলেম। বাট এই লনটা কিন্তু দারুণ, মানে এত সুন্দর সাজানো, সকালবেলা উঠে একটু হাঁটাচলা করার জন্য কিন্তু একদম এক্সিলেন্ট। গাছপালা রয়েছে, খুব সুন্দর লাগছে, প্লাস আকাশটা এত সুন্দর পরিষ্কার, একদম অসাধারণ লাগছে। তো কালকে আমার আরেকটা জিনিস যেটা করার ইচ্ছে ছিল, আমি দেখিয়েছিলাম আগের ভিডিওটাতে, যে একটা সুইমিং পুল, খুব বড় সুইমিং পুল আমার হোটেল, মানে আমার রুম ছিল হচ্ছে 6 তলায়। তো সেখান থেকে আমি দেখছিলাম জাস্ট সুইমিং পুলটা, অসাধারণ লাগছিল দেখতে, মানে পুরো একদম নীল জল যেমন হয় সুইমিং পুলে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো। তো ইচ্ছা তো ছিল সুইমিং পুলে একটু স্নান টান করার, বাট এখানে এতটা ঠান্ডা, একটু রিস্কি হয়ে যেত, আমার একটু ঠান্ডা লাগার ধাত আছে বরাবর। আর তাছাড়া মানে হলো না অ্যাকচুয়ালি, কারণ কি আমাদের যেভাবে প্ল্যান করা হয়েছে আজকের দিনটা, মানে একদম পুরো প্যাকড আপ। তো আমরা এখন যদি ঠিকঠাক টাইমে যদি বেরোতে না পারি, তাহলে কিন্তু সব কটা জায়গা কভার করা যাবে না। ব্রেকফাস্ট এখন ভেতরে সবাই করছে, আর আমাদেরকে 15 মিনিটের বাফার টাইম দেওয়া হয়েছে, তার মধ্যে কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিট করতে হবে। যাই হোক, সুইমিং পুলের কাছে একটু যাব, নামতে না পারি, ওর ফিলটা কিন্তু দূর থেকে দেখেই নিতে হবে, আমি দেখাবো সবাইকে। যাই হোক, একটা মারাত্মক ভুল হয়ে গেল। ভুলটা কিছুই না, আমি ভেবেছিলাম ওপর থেকে দেখে যে সুইমিং পুলটা হচ্ছে গ্রাউন্ডে, মানে নিচে আছে, কিন্তু অ্যাকচুয়ালি নয়। এটা কিন্তু হচ্ছে রুফটপ সুইমিং পুল, ওই ওপর দিকে রয়েছে। এই যে ছাদ আছে, যেখানটা ডেকোরেশন করা আছে, আমি একটু জুম করে দেখাই, এই যে গাছপালা লাগানো, এই জায়গাটাতে কিন্তু সুইমিং পুলটা রয়েছে। এখন যেতে পারবো কি না জানি না, সময়ের অভাবে, তাও একবার চেষ্টা করছি, যদি যেতে পারি তাহলে আমি দেখিয়ে দেবো সবাইকে। সো ফাইনালি জিজ্ঞেস করে সুইমিং পুলের কাছে চলে এসেছি, কিন্তু ওপর থেকে দেখে যতটা বড় মনে হচ্ছিল ততটা কিন্তু অ্যাকচুয়ালি বড় নয়, ঠিকঠাক মিডিয়াম সাইজের। এই পাশে এরকম সানবাথ করার জায়গা করা রয়েছে, আর ডেকোরেশন রয়েছে, এরকম গাছপালা প্রচুর রয়েছে এখানে।
আচ্ছা, একটা ভালো জিনিস চোখে পড়লো, দেখিয়ে দিই। এই যে এখানে কত পায়রা বসেছে। বাহ, এখানেও রয়েছে। তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার। এই জায়গাটায় কিন্তু রয়েছে জিম। যারা সকালবেলা উঠে ওয়ার্কআউট করতে চাইবে তাদের জন্য কিন্তু এই ফেসিলিটিটাও দেওয়া হয়েছে। এই যে এখানে জিমটা রয়েছে, ফ্রি অফ কস্ট অ্যাক্সেস করা যাবে, কোনো চাপ নেই তাতে। এই যে ভেতরে সব ইকুইপমেন্টসগুলো রয়েছে, ফাঁকা, কেউই আসেনি আই থিঙ্ক। যাই হোক, তো এরকম ব্যাপার। এবার চলে যাচ্ছি নিচে, আমাদের বাস ছাড়বে, দেখা হবে এবার। এরপর আমাদের বাস হোটেল থেকে রওনা দিল। মনের মধ্যে অদ্ভুত এক উত্তেজনা কাজ করছিল, আর তা হবে নাই বা কেন। আমরা দেখতে যাচ্ছিলাম শতাব্দী প্রাচীন ঐতিহাসিক কিছু স্থান, যে স্থানগুলোর সাথে জড়িয়ে আছে রাজপুত সাম্রাজ্যের উজ্জ্বল স্মৃতি আর ঐতিহ্য। রাজপুতদের পরাক্রম সম্বন্ধে আমরা সবাই অবগত, তাদের যুদ্ধনীতি, রাজনীতি এইসব আমরা ইতিহাসের পাতায় পড়েছি। তো আজকে আমি আপনাদের সেই ইতিহাসের কিছু নিদর্শন ঘুরিয়ে দেখাবো এই ভিডিওতে। আমাদের গন্তব্যস্থলে যাওয়ার রাস্তাতে প্রথমেই আমরা দেখলাম ওয়ার্ল্ড ট্রেড পার্ক। এটাই হলো রাজস্থানের সবথেকে বড় এন্টারটেনমেন্ট এবং শপিং হাব। এই মেগা প্রজেক্টটির কাজ শুরু হয় 2009 সালে। প্রায় 350 কোটি টাকা ব্যয় করে মাত্র 2 বছরের মধ্যে এর কাজ সম্পন্ন করা হয়। 2012 সালের শেষার্ধে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই মলটির বিশেষ আকর্ষণ হলো যে এই মলের ছাদে একটি অনন্য ডিসপ্লে সিস্টেম রয়েছে, যেখানে 24টিরও বেশি প্রজেক্টর মিলে একটি একক চিত্র তৈরি করে এবং মানুষকে খুব আনন্দ দেয়। এরপর আমরা চলে এলাম আমাদের প্রথম গন্তব্যস্থল দ্য পিঙ্ক সিটি। এই জায়গাটিকেই অ্যাকচুয়ালি পিঙ্ক সিটি নামে পরিচিত করা হয়, কারণ এখানে যেই স্থাপত্যগুলো রয়েছে তার প্রত্যেকটারই রং গোলাপি। জয়পুর শহরটি 1727 সালে 18ই নভেম্বর আমেরের রাজা মহারাজা দ্বিতীয় সাওয়াই জয় সিং প্রতিষ্ঠা করেন। 1876 সালে ব্রিটেনের প্রিন্স অফ ওয়েলস এবং রানী ভিক্টোরিয়ার ভারত সফরের সময় মহারাজা সাওয়াই রাম সিং পুরো শহরটিকে গোলাপি রঙে রাঙিয়ে দেন। রাজস্থানী সংস্কৃতিতে গোলাপি রং আতিথেয়তার প্রতীক। তখন থেকেই এটিকে পিঙ্ক সিটি নামে বিশ্বখ্যাত করা হয়। 1877 সালে এখানে আইন করে শহরের সমস্ত ভবনের জন্য এই রং বাধ্যতামূলক করে দেওয়া হয় এবং যা আজও বলবৎ করা আছে। 1949 সালে ভারত স্বাধীন হওয়ার পর জয়পুর রাজস্থান রাজ্যের রাজধানী হিসাবে ঘোষিত হয়। শহরটির অসামান্য নগর পরিকল্পনা এবং স্থাপত্যের জন্য 2019 সালে ইউনেস্কো জয়পুরকে বিশ্ব ঐতিহ্যবাহী শহর বা ওয়ার্ল্ড হেরিটেজ সিটি হিসাবে স্বীকৃতি দিয়েছে। এই পিঙ্ক সিটি পৃথিবীর মধ্যে একমাত্র স্থান যেখানে প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা বিল্ডিং গোলাপি রঙের। এইখান ছাড়া পৃথিবীর আর কোনো জায়গায় এই রকম নিদর্শন আর দেখা যায় না। পিঙ্ক সিটি দেখার পর আমরা চলে এলাম হাওয়া মহল। হাওয়া মহল জয়পুরের প্রতীক। 1799 সালে মহারাজা সাওয়াই প্রতাপ সিং নির্মাণ করেন এই হাওয়া মহল। এই 5 তলা বিশিষ্ট প্রাসাদটির নকশা করেছিলেন স্থপতি লালচাঁদ উস্তাদ। এটি লাল এবং গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি। তৎকালীন সময় রাজপরিবারের মহিলারা কড়া পর্দা প্রথা মেনে চলতেন। তারা যাতে সাধারণ মানুষের চোখের আড়ালে থেকে রাস্তার উৎসব, শোভাযাত্রা এবং দৈনন্দিন জীবন উপভোগ করতে পারেন, সেই উদ্দেশ্যে এই মহলটি নির্মাণ করা হয়েছিল। এই প্রাসাদে মোট 953টি ছোট জানালা বা ঝাড়খা রয়েছে, যেগুলো অত্যন্ত সূক্ষ্ম কারুকার্য মণ্ডিত। এই জানালাগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ঠান্ডা হাওয়া এর ভেতরে প্রবেশ করতে পারে
যা প্রচণ্ড গরমেও প্রাসাদকে ঠান্ডা রাখত। এই কারণেই এই মহলটির নাম করা হয় হাওয়া মহল। দুর্ভাগ্যবশত সেই দিন আমরা এই হাওয়া মহলে ঢুকতে পারিনি। ভেতরে মেনটেনেন্সের কাজের জন্য সেদিন বন্ধ করে রাখা হয়েছিল। এত সামনে গিয়েও এত ঐতিহ্যবাহী একটা স্থানের ভেতরে আমরা প্রবেশ করতে পারলাম না, সেইটা হয়তো আমাদের কাছে সারা জীবনের একটা আক্ষেপ থেকে যাবে। আমরা হয়তো পরবর্তীকালে আবার জয়পুর ভ্রমণ করব, তখন চেষ্টা করব এই ঐতিহ্যবাহী স্থানের ভেতর ঢুকে আমরা একবার চাক্ষুষ করি। এরপর আরাবল্লী পর্বতের বুক চিরে তৈরি করা রাস্তার ওপর দিয়ে আমাদের বাস ছুটে চলল আমের ফোর্টের দিকে। রাজস্থানের রাজধানী জয়পুর থেকে 11 কিলোমিটার দূরে পাহাড়ের চূড়ায় অবস্থিত আমের ফোর্ট। আমের ফোর্ট মূলত 10ম শতাব্দীতে মিনা রাজবংশের রাজা আলান সিং নির্মাণ করেছিলেন। তবে 1592 সালে কচ্ছইয়াহা রাজবংশের বিখ্যাত সেনাপতি রাজা মান সিং বর্তমানে দুর্গের প্রথম অংশটি পুনর্নির্মাণ শুরু করেন। এই দুর্গটি মূলত লাল বেলে পাথর এবং শ্বেত পাথর দিয়ে তৈরি। 2013 সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে মর্যাদা দেয়। তো এই হচ্ছে আমির ফোর্ট। এই জায়গাটায় আমাদেরকে নামিয়েছে বাসে করে। এবার এখান থেকে আমরা এই যে সামনে জিপ আছে, তো এই জিপ করে আমরা এই ফোর্টের ওপরে যাব। বিশাল বড় পাহাড়ের ওপর একটা ফোর্ট, অসাধারণ দেখতে। তো আমরা জিপে উঠে গেছি। তো এটা হচ্ছে আমাদের টিম জিপের। তো এই জিপে করে আমরা এখন যাব আমির ফোর্ট, তাই তো? হাউ ইজ দ্য জোশ? বলো বলো বলো। হাই স্যার। এখানে সবাই আছে। দিন কিনতে হবে ভাই। ও যে হাতি লাল কালারের দেখো। ও ও ওয়াও, ও এই দেখো উপর থেকে না এই রাউন্ড বাইক গাড়িগুলো চলে আসে না। হাতির মুখে আবার কি সব লেখা। আসো ওমা। वो तो शॉपिंग के लिए जाएगा ना, হে বাবা लेकिन भुजिया ही यहाँ का फेमस है। এখন শপিং চলছে। 100 বার্গেনিং করে নিতে হবে। দাম যা বলছে এখানে 6 পিস 250 বলছে। 100 10 টাকা বাড়া ভাই। নিয়ে নে। তো এটার প্রাইস পড়লো তিনটে পিকক, তিনটে ক্যামেল 150। আরে বিস্কুট আছে কিনা দেখছি। चेंज कर ওই 150 50 আমার কাছে আছে। দিয়ে দাও তো। নিলাম পাও ভাজি। এই বাড়িটা দেখলাম, বাড়িটা কিন্তু টোটাল পাথরের তৈরি। তারপরে দারুণ দেখতে বাড়িটা। এখানে ম্যাক্সিমাম এই ঘরগুলোই কিন্তু পাথর দিয়ে তৈরি। তো এই যে আমের ফোর্টের যে রাস্তাটা, এই রাস্তাটাতে কিন্তু এরকম জ্যাম, যেটা গাইড বলছে যে স্যাটারডে সানডে এলে কিন্তু এরকম জ্যাম থাকে, বিকজ রাস্তাটা খুব ন্যারো। ঠিক আছে স্যাটারডে সানডে। তো হ্যাঁ, চন্দন খুব বিরক্ত হচ্ছে। কত করে টুপি? মুখটা বাড়াও না। কি করছে? আর রাস্তা দিয়ে এরকম উঠে জুতো করতে যেত। তা আমরা অলমোস্ট কাছাকাছি এসে গেছি। এই রাস্তাটা খুব খাড়াই রাস্তা, মানে যেহেতু পাহাড় কেটে বানানো, গাড়ি মানে আমাদের যে জিপ আছে তাকে কিন্তু অনেকটা স্ট্রাগল করতে হচ্ছে এখানে। সে স্ট্রাগল করে করে অভ্যস্ত। সো ফাইনালি আমির ফোর্টে এসে গেছি আমরা। আমি একবার ভিউটা সবাইকে দেখিয়ে দিই। এত সুন্দর লাগছে। পাহাড়ের ওপর একটা দুর্গ, যেটা পাথর কেটে করা হয়েছে, আর পাহাড়ের নিচ থেকে মানে যে ভিউটা আছে পাহাড়ের নিচের দিকে, ওপর থেকে যেই ভিউটা পাওয়া যাচ্ছে সেটাও আমি একবার সবাইকে দেখাই। মানে অ্যামেজিং একটা ভিউ। তো এই হচ্ছে পাহাড়ের ওপর থেকে, মানে একদম টপ থেকে ফোর্টের কাছাকাছি যেই জায়গাটা আছে আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে এই ভিউটা কি সুন্দর লাগছে। আর এই যে পাহাড়ের ওপরে আমি একটু জুম করি, এই জায়গাটা এই যে সবাই দেখুন পাঁচিল মতন করা রয়েছে, পাথরের পাঁচিল।
তো এই টোটালটাই কিন্তু দুর্গের কম্পাউন্ড আর কি। এটা হচ্ছে আমির ফোর্ট। তো ইনি হচ্ছেন আমাদের গাইড, উনি আমাদেরকে নিয়ে যাবেন গাইড করে ওপরে এবং উনি পুরোটা ঘুরিয়ে দেখাবেন। নিচে আমাদের টিমটা আছে। আমাদের টোটাল হেড কাউন্ট এই ট্রিপটাতে যেটা হচ্ছে 400 অলমোস্ট 400 জন আমরা এসছি আমাদের কোম্পানি থেকে। তো যাই হোক ধীরে ধীরে ওপরে যাচ্ছি। এখানে প্রচুর ট্যুরিস্ট আছে। লোকাল ক্লাব তো এসে গেছি আমির ফোর্টের ভেতরে। এটা হচ্ছে ভেতরের কম্পাউন্ডটা, কি দারুণ। Just look at the beauty. Wow. অসাধারণ কথাটা তুচ্ছ, এত সুন্দর ডেকোরেশন। আমি ক্লোজ যাচ্ছি, জাস্ট अमेजिंग अमेजिंग। आमेर फोर्ट के अंदर इस किले का नाम है आमेर का किला। माता अम्बा के नाम पे रखा गया है। माता अम्बा यानी काली माँ दुर्गा माँ के नाम पे इस फोर्ट का नाम है आमेर का किला। पहाड़ों पे आपको जो बाउंड्री वॉल दिखाई दे रहा है, अप एंड डाउन अप एंड डाउन अप एंड डाउन अप एंड डाउन, इस फोर्ट के आउटर 12 किलोमीटर का इसका प्रोटेक्शन वॉल है, सुरक्षा घेरा बना है। जो नीचे वाला ग्राउंड है, इस ग्राउंड का नाम है जलेबी चौक। जलेबी चौक का शाब्दिक अर्थ होता है परेड ग्राउंड। जयपुर के राजा सवाई जयसिंह सेकंड यहाँ बैठा करते थे और यहाँ से परेड का निरीक्षण करते थे कि परेड में जो सेना है वो फिजिकल फिटनेस में है नहीं, कोई हेल्थ में कमजोर है, कोई वेट में भारी तो नहीं है, ये सब देखा करते थे। जिस डोर से अपन एंटर होकर आए नीचे से, उस डोर का नाम है चांद पोल गेट। शाम के टाइम चांद इधर से निकलता है मून गेट। जो सामने वाला डोर है, डोर का नाम है सूरज पोल गेट। सुबह सूर्य इधर से निकलता है सन गेट। जिस गेट से भी अपन ने एंट्री गेट टिकट दिखा के, इस गेट का नाम है सिंह पोल द्वार। सिंह का मतलब था शेर और शेर होता है पावर का प्रतीक, शक्ति का प्रतीक। तो इस डोर का नाम है सिंह पोल द्वार। ये पहला पार्ट है दीवाने आम। ये महल 3 पार्टीशन में बने हुए हैं, दीवाने आम, दीवाने खास, मान सिंह महल। ये वन वे के रास्ते हैं, इस गेट से अपन बाहर नहीं जा सकते हैं कोई भी। पहला देखेंगे, दूसरा, तीसरा देखेंगे, एग्जिट करेंगे, एग्जिट से ऑटोमेटिकली इसी ग्राउंड में आ जाएंगे। वापस जिप पे, जिप कहाँ पे खड़ी है मुझे पता, आपको नहीं पता है, जिपों पे उठा के अपनी गाड़ी पे। तो सिर्फ प्लीज़ इतना सा रिक्वेस्ट है, मेरे साथ में रहिएगा, मैं प्रॉपर आपको हर जगह टाइम दे दूंगा क्योंकि समय अपना ज़्यादा वेस्ट हो गया उसके अंदर, ये रश के अंदर, वो हमें हर रोज़ ही रहेगा वो रश। तो अभी पहला पार्ट है दीवाने आम, यानी कि आम पब्लिक का मीटिंग हॉल। अभी आप लोग एक सीरियल देख रहे हैं शायद जोधा अकबर। ये जोधाबाई का मायका है और अकबर साहब का ससुराल है। 1562 में जोधाबाई की शादी अकबर साहब के साथ होने की वजह से हर एक पार्टीशन में हिंदू एंड मुस्लिम 2 आर्किटेक्चर ज्वाइंट हो गया दोनों जातियों का। वही मैं आपको डिफरेंट दिखा रहा हूँ। हर पिलर के ऊपर टॉप पे देखिए एलिफेंट बने हुए नजर आ रहे हैं आपको, दिख रहे हैं एलिफेंट बने हुए। वो हिंदू आर्किटेक्चर में कैसे अपन लक्ष्मी जी की पूजा करते हैं दिवाली पे, तो लक्ष्मी जी के बगल में देखना तो हाथी खड़े रहेंगे पुष्प लेके। वो हिंदी में शुद्ध रूप में फूल को क्या कहा जाता है? पुष्प। पुष्प। और उर्दू में रॉयल फैमिली के किचन है पूरे। वहाँ पे वाटर हार्वेस्टिंग सिस्टम बना, बिल्कुल जो एक मोहल्ला दिख रहा है सामने निकला वो देखिए, वो उसके नीचे वाटर टैंक है पानी के, उस जमाने के 16th सेंचुरी के। सामने जो जगह आपको दिखाई दे रही है उस जगह का नाम है येलो वाली जगह जो है 27 कचहरी, इनकम टैक्स ऑफिस का रूम लगा रूम। यहाँ के राजा के अंदर में 27 ताजा या वंदना करते हैं। तो ये डोर का नाम है गणेश पोल। ये जो डोर बना हुआ 300 kg का पार्ट है, 1 पार्ट 150 है, 1 पार्ट 150 है। टोटल डोर वेट 300 kg है। इनसाइड वुडन लकड़ी, आउटर ब्रास पीतल लग रहा है। इस डोर का नाम है गणेश पोल। मैं आपको टाइम दे रहा हूँ फोटोग्राफी के लिए, उसी टाइम पे सभी मुझे जहाँ पे गणेश पोल है वहाँ पे मिलेंगे। फिर अपन चलेंगे सेकंड पार्ट में दीवाने खास में। তো এবার আমরা আস্তে আস্তে আমের ফোর্টের ভেতরে ঢুকছি, যেখানে কিন্তু অনেকটাই গ্যাদারিং আজকে, প্রচণ্ড ভিড়। এই দেওয়ালগুলো কিন্তু পুরোপুরি পাথরের।
2-3 मिनट ऊपर ही निकाला मैंने। चलिए अभी स्टार्ट करते हैं। देखिए अभी अपन आज के सेकंड पार्ट में, इस पूरे पार्टीशन का नाम है दीवाने खास। दीवाने खास का मतलब होता है राजा के खास मेहमान या वीआईपी पर्सन का मीटिंग हॉल। और आ जाइए दीवाने खास मीटिंग हॉल है। इस पार्टीशन के 3 नाम है। एक नाम है दीवाने खास, एक नाम है जय मंदिर क्योंकि इसको बनाया गया है मिर्जा राजा जय सिंह के द्वारा, और थर्ड नाम है इसका शीश महल। शीश का मतलब होता है कांच, और कांच से बना महल। जो कांच है वो इंडियन कांच नहीं है, ये बेल्जियम देश से लाए हुए बिल्कुल सॉफ्ट नाजुक कांच है। उस ज़माने में हिंदुस्तान में जब लाइटें नहीं थी, अंदर कैंडल जलाई जाती थी, और कैंडल जलाने से एक दूसरे को लाइटें रिफ्लेक्शन मारती थी, और रिफ्लेक्शन मारने से पूरा महल इन साइड से जगमगाने लग जाता। जितनी की प्रेजेंट में अपने घर पे अपन CFL हेलोजन LED नहीं जलाते, उससे भी कहीं ज़्यादा अंदर रोशनी होती है। और जब 5 फीट मारेंगे तो गर्मी पैदा होगी, और जब गर्मी पैदा होगी तो राजा रानी का रहने के लिए सर्दियों में स्थान थे। मिर्जा राजा जय सिंह ने 2 शादियाँ की थी। एक रानी का पार्टीशन ये वाला बना है, एक रानी का पार्टीशन उस साइड में बना है। ये महल नेचुरल AC भी बनाते हैं। किस प्रकार से, इधर बैक में थोड़ा सा बैक में चलिए, इधर आइए, थोड़ा सा इधर आइए आप लोग। अपन आए कहाँ से? ये ऊपर देखिए डोम दिखाई दे रहा है आपको सभी को, ये डोम दिख रहा है ऊपर, ये डोम नहीं है, ये पानी के वाटर टैंक है। ये एक इधर बना है, एक उस साइड में बना है। इस पर एक पाइपलाइन चल रही है लोहे की, और उन पाइपों में छिद्र बने हुए हैं। बैक साइड में जो माउंटेन, जो पहाड़ है, उन पहाड़ों से गर्म हवा आएगी, गर्म हवा के जाके पानी में लगेगी, पानी में हवा लगते ही क्या हो जाएगी, ठंडी। ठंडी हवा रिफ्लेक्शन बनाएगी, रिफ्लेक्शन बना के पूरा नेचुरल AC बना है। टेक्नोलॉजी देखिए, पीने का पानी भी यूज में आ रहा है, सेकंड नेचुरल AC बन रहा है। पानी बचाव आएगा फाउंटेन में, फाउंटेन में चलेगा ठंडक पैदा, फाउंटेन से बचाव पानी गार्डन में जाएगा, गार्डन में जाकर खुल जाएगा। एक पानी कई पर्पज से यूज में लिया जाता था। ये पूरे बेल्जियम के कांच हैं। अब मैं आपको यहाँ पे फोटोग्राफी के लिए टाइम, গর্জিয়াস, জাস্ট গর্জিয়াস। এটা হচ্ছে শীষ महल। ওফ, পুরো কাঁচ দিয়ে ডেকোরেট করা, জাস্ট অসাম অসাম অসাম। এই জায়গাটা হচ্ছে শীষ মাহেলের ভেতরটা। ভেতরটা একটু অন্ধকার আছে, আমি তাও দেখানোর চেষ্টা করছি। ইনফ্যাক্ট আমি বাইরেটাই দেখিয়ে দিই, ভেতরের আর বাইরের ডেকোরেশনটা সেম। এই যে ডেকোরেশনটা, এগুলো কিন্তু হচ্ছে সব বেলজিয়াম গ্লাস, বেলজিয়াম গ্লাস থেকে এরকমভাবে ডেকোরেশন করা হয়েছে। জাস্ট অসাম লাগছে। মানে আমি কি বলবো, এই রকম ডেকোরেশন কত শতাব্দী আগে মানুষ তৈরি করেছে, যেইটা কিন্তু এখনও অক্ষয় অমরভাবে রয়েছে। এই থামের কাজগুলো একটু দেখিয়ে দিই ক্লোজলি, কত সুন্দর আর ডিটেলের সাথে করা। यहाँ पर ऐसे चल रहा, ऐसे चल रहा, बाकी है, बाकी तो बहुत है। करिए करें सर। देखिए अभी अपन आज के 3rd पार्ट में, इस पार्ट का नाम है मानसिंह महल। राजा मानसिंह जी ने 12 शादियां की थी, उनकी 12 रानियों के 12 महल बने हुए यहाँ पे। आपको 12 के 12 काउंटिंग करवा रहा हूँ, और मेन रानी का एक्सप्लेन कर रहा हूँ। कोने कोने में एक रानी का पार्टीशन है, बीच में सेकंड रानी का पार्टीशन है, थर्ड रानी का उधर है। 3, 3, 6, 3, 9, 3, 12, 3 चौक 12। ये मार्बल वाला जो दिख रहा है मानसिंह महल है, मार्बल वाला मानसिंह महल है। 12 रानियां होने की वजह से राजा किस प्रकार से रानियों के पास जाएंगे, ध्यान से सुनिए, इंपॉर्टेंट चीज है। राजा इशारा करेगा, किन्नर को एक गुंबद दिखाई दे रहे हैं, 2 गुंबद इधर है, 2 गुंबद बैक साइड में, 2 गुंबद इधर बने हुए, 6 गुंबद बने हुए। इन गुंबद में उस जमाने में ये खड़ रहे थे किन्नर, क्योंकि यहाँ पे कोई जेंट्स अलाउ नहीं थे, क्योंकि ये लेडीज अपार्टमेंट थी।
12 रानियां होने की वजह से राजा किस प्रकार से जाएगा, जिस गैलरी से भी अपन निकल के आए उस गैलरी से राजा टहलते रहते। अप एंड डाउन ये गैलरियाँ बनी, 2.5 फीट की गैलरियाँ बनी, इनमें राजा टहलते रहते थे। राजा इशारा करेगा किन्नर को, ये किन्नर करेगा उस किन्नर को, वो किन्नर कहेगा दासी को, और दासी जाके कहेगी रानी साहिबा को कि आपसे राजा साहब मिलना चाहते हैं। अगर उस समय कोई रानी साहिबा मीटिंग में बैठी होती या अदर रानियों बैठी होती तो रिप्लाई आता राजा साहब को कहिए कि मैं अभी फ्री नहीं हूँ, फ्री होने पे आपको सूचना भेजी जाएगी, तब आप आके मुझसे मिलिएगा। उस समय तक जिस गैलरी से अपन निकल गए, अप एंड डाउन ये गैलरियाँ बनी है, इनमें राजा साहब टहलते रहते थे। जो वापस से रिप्लाई मिलता, राजा साहब मैं फ्री हो चुकी हूँ, आप आके मुझसे मिल सकते हैं, तो राजा साहब बैक चैनल से जाके रानियों से मिल के आते थे। वाई क्यों बैक डोर जाते भाई? राजा से उन्हें कोई नहीं, फ्रंट से भी आते हैं। अगर राजा फ्रंट से आएंगे तो अदर 11 रानियां देखेगी, तो उनमें जेलसी होगी। राजा उस रानी के पास जा रहा, हमसे मिलने के लिए नहीं आ रहा है, इसलिए ये व्यवस्था थी। कब राजा किस रानी से बैक चैनल से जाके मिल रहा है, किसी भी अदर रानी को मालूम न चलने दिया जाए। अभी आप लोगों ने एक नई वाली फिल्म देखी होगी, जोधा अकबर, ऋतिक रोशन, ऐश्वर्या, उसमें एक तलवारबाजी का सीन था, याद आ रहा है कुछ मेमोरी में? ये जगह पहचान रहे हैं आप लोग? इसी के आउटर कर्टन लगाए गए थे व्हाइट कलर के, इसके इन साइड में यहाँ पे ऋतिक रोशन, ऐश्वर्या राय ने तलवारबाजी का सीन किया था। फिल्म का नाम था जोधा अकबर। इस जगह को कहा जाता है बारादरी। बारादरी इसको इसलिए कहा जाता है, राजा साहब की 12 रानियाँ थी। जब राजा लोग वार के अंदर युद्ध में बाहर जाते थे तो रानी अपने अपने महलों से निकल के आती थी, यहाँ बैठ के गॉसिप बातचीत करती थी। ये उनके बैठ के बातचीत करने की 12 रानियों की बारादरी है। ये महल अपना कंप्लीट है, सामने एग्जिट है, वहाँ से मैं आपको निकाल रहा हूँ। बिल्कुल चल रहे हैं, क्योंकि मैं ज़्यादा रुकूंगा यहाँ पे तो फिर मैं आपको शॉपिंग का टाइम कम दे पाऊँगा। যেমনটা শুনলেন, এই জায়গাটায় কিন্তু যোধা আকবর সিনেমার শুটিং করা হয়েছিল। ঋত্বিক রোশন আর ঐশ্বরিয়া রায় বচ্চন কিন্তু এখানে ওই যুদ্ধের শুটিংটা করেছিলেন। अरे वो तो ठीक है, पर तुम फोटो खिंचाने में उधर लफड़ा देखना अच्छा है। चलो এই সিঁড়িগুলো কিন্তু পুরোপুরি পাথরের আর খুব উঁচু উঁচু সিঁড়ি, সাবধানে যাতায়াত করতে হবে। পুরো পাথর দিয়ে তৈরি, পাথরের কালারটা কিন্তু এরকম গোলাপি। তো আমরা এবার বেরিয়ে যাব আমের ফোর্ট থেকে। এখানে আজকে প্রচণ্ড ভিড়, উইকেন্ড বলে প্রচুর লোকজন এসছে। তো আমি এই টুপিটা পরেছি, এই টুপিটার দাম নিয়েছে 50 টাকা। তো এটা মানে এই মানে আমের ফোর্টের ভেতরে আসার সময় রাস্তাতেই কিন্তু বিক্রি হয়, সব ফেরিওয়ালারা রয়েছে সেখানে, এখানে ওরা বিক্রি করে। তো বেশ ভালো লাগছে কিন্তু, বেশ এটা একটা বেশ হালকা মতন টুপিটা, দারুণ লাগছে পরে। কেমন লাগছে আমাকে একবার কমেন্ট করে জানিও সবাই। তো এটা হচ্ছে বেরোনোর এক্সিট গেট। কি বড় গেট, পুরোপুরি লোহার, কিন্তু এটা লোহার কাঠ দিয়ে তৈরি। ফোর্টের ভেতরে কিন্তু এই রকম বিভিন্ন রকম সরঞ্জাম বসেছে এরা পসরা সাজিয়ে। তো এখানে বিক্রি হচ্ছে, দাম কিন্তু একটু যেরকম হয় সমস্ত জায়গায় দাম একটু কিন্তু বেশি বলে এরা, সেটা কিন্তু বার্গেন করে নিতে হবে। এখানে রাজস্থানী জিনিস প্রচুর রয়েছে। দরজার যে কড়াটা, সেই কড়াটা কিন্তু বিশাল বড়, আমি একবার দেখাই। বিশাল বড় একটা কড়া, আর তেমন ভারী। এর ওজন কিন্তু অনেক, 9 করে 10 কেজির ওপরই হবে। আর এই হচ্ছে দরজা। এখানে এরকম ব্যাঙ্গেলস নিয়ে বসেছে, বিভিন্ন কালারের সাইজের ব্যাঙ্গেলস রয়েছে। তো এখানে এলে এই জিনিসগুলো কিন্তু পাওয়া যাবে। 100 টাকা করে বিক্রি হচ্ছে এগুলো। তো আমের ফোর্ট ঘোরা কমপ্লিট, এখন আমরা এক্সিটটায় চলে এসেছি। এই যে আমার পেছন দিকে এখানে গাইড আমাদেরকে আবার অ্যাসেম্বল করছে। তো যারা যারা মানে এদিক ওদিক আছে তাদেরকে আসতে হবে, এটা হচ্ছে আমাদের এক্সিট পয়েন্ট। তো
তো যাই হোক, আমি যেটা বলতে চাই, এত প্রাচীন ভারতের একটা মানে নিদর্শন, যেটার মধ্যে ঐতিহাসিক অনেক গুরুত্ব রয়েছে, যেটার মধ্যে অনেক কারুকাজ, অনেক কিছু জিনিস যেগুলো আমরা সচরাচর দেখতে পাই না, বা যেগুলো মানে সত্যি প্রিজার্ভ করে রাখার মতন। আমার মনে হয় ইন্ডিয়াতে কালচারের এত ভ্যারাইটি, এত ভালো ভালো জিনিস ইন্ডিয়াতে রয়েছে যেগুলো আমরা দেখতে পারি। তো অসাম লাগলো, আমার নিজস্ব অভিজ্ঞতা আমি যদি বলি, খুবই ভালো লেগেছে আমার। আর এরকম প্লেসে কার না ভালো লাগবে, একটা ঐতিহাসিক জায়গা যেখানে আমরা এসে ঘুরছি, আনন্দ করছি, দেখছি সমস্ত কিছু নিজের কাছ থেকে। আমরা যারা কলকাতায় থাকি তারা তো মানে কলকাতাতেও অনেক হিস্টোরিক্যাল প্লেসেস রয়েছে যেগুলো আমরা অবজার্ভ করি, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট এই এক্সপিরিয়েন্সটা কিন্তু নো ডাউট খুবই ভালো, আমার দারুণ লেগেছে। আর স্পেশালি এতজনের সাথে ট্যুর করছি ফার্স্ট টাইম। এর আগে ফ্যামিলি ট্যুর, ফ্রেন্ডস ট্যুর এগুলো তো করেইছি, বাট এতজনের সাথে একটা গ্রুপ ট্যুর করা, সেটা কিন্তু ইটসেলফ একটা খুব বড় এক্সপিরিয়েন্স। 400 জনের কাছাকাছি প্রায় আমাদের মেম্বার্স, তারা কিন্তু এসছে এখানে, এবং আমরা এত সুন্দর এনজয় করছি, খুব ভালো লাগছে। যাই হোক, এখন বাজে হচ্ছে অলমোস্ট 1:30 বাজে। তো এরপরে হয়তো আমাদের লাঞ্চ করতে নিয়ে যাবে, মাঝখানে আর হয়তো কিছু জায়গা দেখাবে। তো যাই হোক, আমি জার্নিটা পুরো কভার করছি, আমি দেখাবো সবাইকে, সবাই দেখতে থাকুন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিন ভিডিওটা। এটা আমি দেখানোর সুযোগ পেলাম বলে আমি দেখিয়ে দিচ্ছি সবাইকে। হোয়াই জয়পুর ইজ কল্ড অ্যাজ পিঙ্ক সিটি, এটা হচ্ছে তার রিজন। সবাই যদি একটু ভালোভাবে দেখেন, বা ফোনের ক্যামেরায় যেই কালারটা ক্যাপচার হচ্ছে সেটা যদি বুঝতে পারেন, যে এখানে কিন্তু এই যে এটা প্লাস্টার এর ওপরে বা রং যেটা করা ছিল সেটা কিন্তু এখান দিয়ে চটে গেছে। তো আমি পাথরের যে অরিজিনাল কালারটা সেটা কিন্তু আমি ভেতরে দেখতে পাচ্ছি। এই যে আমার আঙুলটা যদি ফলো করেন তাহলে এই পাথরগুলো দেখতে পারেন গুঁড়ো গুঁড়ো হয়ে রয়েছে। তো এটা কিন্তু অলমোস্ট পিঙ্ক বলা যেতে পারে, পুরোপুরি পিঙ্ক নয়, একটা রেডিশ পিঙ্ক বা একটা লাইট পিঙ্ক টাইপের কালার। তো দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি, বিকজ এখানকার যে পুরনো স্থাপত্যগুলো রয়েছে, বিল্ডিংগুলো রয়েছে, সেগুলো কিন্তু এই রকম পাথর দিয়েই তৈরি করা, যেগুলোর কালার কিন্তু পিঙ্ক। তো আমি যে এই পাহাড়টা দেখাচ্ছিলাম এর আগে, আমি গাইডকে একবার জিজ্ঞেস করলাম, এর ওপরে কিন্তু এই বাউন্ডারি ওয়াল করা রয়েছে। তো বাউন্ডারি ওয়ালটা কিন্তু 12 কিলোমিটার বিস্তৃত, জাস্ট টু প্রোটেক্ট দ্য ফোর্ট। এই কেলাটাকে প্রোটেক্ট করার জন্য কিন্তু 12 কিলোমিটার জুড়ে এরকম বিস্তৃতভাবে দেওয়াল দেওয়া রয়েছে। জাস্ট ভাবা যায় না, অসাম। আমের ফোর্ট দেখে আমরা চলে গেলাম জলমহল দেখতে। রাজস্থানের জয়পুরে মানসাগর হ্রদের মাঝখানে অবস্থিত জলমহল ভারতের অন্যতম স্থাপত্য বিস্ময়। 1799 সালে মহারাজা সবাই প্রতাপ সিং এটি নির্মাণ করেন। যদিও 1699 সালের দিকে এই প্রাসাদের অস্তিত্বের কথা জানা যায়, এবং পরবর্তীতে মহারাজা দ্বিতীয় জয় সিং এটি সংস্কার করেন। লাল বেলে পাথরের তৈরি এই প্রাসাদটি মুঘল এবং রাজপুত স্থাপত্যের এক অপূর্ব সংমিশ্রণ। এর ছাদের কেন্দ্রে বাঙালি শৈলীর একটি আয়তাকার ছত্রি বা গম্বুজ রয়েছে। জলমহলটি হল 5 তলা বিশিষ্ট ভবন, কিন্তু এর সবচেয়ে অবাক করা একটি বিষয় হলো এর 4টি তলাই জলের নিচে থাকে এবং মাত্র 1টি তলা জলের ওপর দৃশ্যমান। বর্তমানে রাজস্থান সরকার এইখানে ঢোকার অনুমতি আর দেয় না। সুপ্রাচীন এই প্রাসাদ এখন বিপদসংকুল হয়ে উঠেছে, সেই কারণেই এই ব্যবস্থা। সো ইটস আওয়ার লাঞ্চ টাইম নাও। এখন আমাদের লাঞ্চ ব্রেক দেওয়া হয়েছে, তো আমরা যাচ্ছি এখন রেস্টুরেন্টের ভেতরে। তো দেখি কীরকম কী আয়োজন আছে। তো এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, আমরা যেখানে আজ লাঞ্চ করব। জায়গাটার নাম হচ্ছে শাহি রসোড়া। রসোড়া মিন্স কিচেন। এখানে বাফেট আছে বাইরের, ওপেন একটা প্লেস, এখানে লাঞ্চ হচ্ছে, সবাই এসে গেছে, সিনিয়ররা এখানে অলরেডি খাওয়া দাওয়া চলছে। তো ভেতরে চলে এসেছি, খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। এখানে প্রচুর আইটেমস রয়েছে, আমি দেখাবো পরে, বাট আমি যেগুলো আজকে খাবো সেগুলো আমি নিয়ে নিয়েছি, তো একবার দেখিয়ে দিই সবাইকে সেগুলো। সো আই উইল হ্যাভ চিকেন বিরিয়ানি, তার সাথে আমি একটা রুটি নিয়েছি, আর এখানে আছে হচ্ছে চিকেন কষা। তো এটা মোটামুটি আজকের আমাদের মানে আমি যেটা খাবো। এছাড়া প্রচুর আইটেমস রয়েছে, যারা যেটা ইচ্ছা খাচ্ছে।
বাট আই উইল স্টার্ট উইথ বিরিয়ানি অ্যান্ড রুটি আর চিকেন, তারপরে আমি দেখছি গ্র্যাজুয়ালি কী করা যায়। খুব দায়িত্ব নিয়ে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যারা যেটা পারে না তাদের সেটা না ট্রাই করাই ভালো। বিরিয়ানি তো দেখালাম, বিরিয়ানি খেয়েছিলাম, জঘন্য খেতে, মানে একদম তেতো তেতো একটা টেস্ট। আমি জানি না কী দিয়ে বানিয়েছে, এখানকার কুইজিনে হয়তো এরকমই বিরিয়ানি খায়, আই ডোন্ট নো, বাট আই ডিডন্ট লাইক দ্যাট। একদমই আমার ভাল লাগেনি। এছাড়া আদার্স যে আইটেমগুলো ছিল সেগুলো যে খুব ভালো ছিল তা নয়। লাস্টে আমি পরোটা আর একটু ওই চিকেনের ঝোল দিয়ে আমি কোনোরকমভাবে আজকে লাঞ্চটা করেছি, একটাও রান্না ভালো ছিল। পায়েসটাও জঘন্য, একদম জলের মতন, মানে যাই হোক আমি জানি না, একদম বেকার, আমার ভাল লাগেনি। আর গোলাপ জামুন তাও ওটা একটু আমার ভালো লাগছে খেতে। আমি একটাই জিনিস সবাইকে বলবো যে বাঙালি কুইজিনের কাছে, বাঙালি রান্নার কাছে আর কোনো কুইজিন টেকেই না। ইভেন আমি বলবো যে মুঘলাই রান্না আমার খুব ভালো লাগে, ওই বাঙালি রান্না আর মুঘলাই রান্না এটাই হয়তো একটা মোটামুটি ফাইটেবল একটা অপোনেন্ট বলা যেতে পারে। এছাড়া আর কোনো জায়গার কোনো রান্না আমার ভালো লাগে না। জানি না বাকিদের কি মতামত, জানিও একবার। তো এখন এসে গেছি শপিং করতে। তো এখানে সবাই এসছে, এখানে নাকি 50% ডিসকাউন্ট চলছে, তো বিভিন্ন আইটেমস আছে, তো সেই জিনিসগুলো এখানে দেখাবো একবার, সবাইকে দেখিয়ে দিই হালকা করে। শপিং যারা করার এখান থেকে এই ধরনের আইটেমসগুলো কিন্তু এখান দিয়ে কিনতে পারো তোমরা। সো দিস ইজ মহারানী শাড়ি। এটা স্পেশালিটি হচ্ছে যে একটা, তো এখন 4:30 বাজে, আমরা রিটার্ন করছি বাসে করে হোটেলের দিকে। হোটেলে গিয়ে একটু ফ্রেশ হব ওখানে, দেন আবার বিকেলে আরেকটা প্রোগ্রাম আছে, তো সেখানে যেতে হবে। যাই হোক, তো মাঝখানে আমরা শপিং করেছি, তো সেই শপিংয়ের ভিডিওটা করা যায়নি বিকজ ওখানে ভিডিও করতে দেবে না। তো টিল নাও এরকম সিচুয়েশান। এরপরে আবার বিকেলে দেখা হবে, ইনফ্যাক্ট সন্ধেবেলা দেখা হবে। টিল দেন বাই। এরপর আমরা দেখলাম মতিডুংরি। মতিডুংরি হলো একটি ছোট পাহাড় যার উপরে অবস্থিত একটি শিব মন্দির। এই শিব মন্দিরের বৈশিষ্ট্য হচ্ছে এটি রাজপরিবারের প্রাইভেট প্রপার্টি এবং এখানে জনসাধারণের পরিবেশ নিষিদ্ধ। এই মন্দিরটি বছরে একবারই খোলে, সেটা মহাশিবরাত্রির দিনে। মতিডুংরি লাগোয়া রয়েছে বিড়লা মন্দির। জয়পুরের বিড়লা মন্দির রাজস্থানের একটি অন্যতম প্রধান স্থাপত্য নিদর্শন। সাদা মার্বেল পাথরের নির্মিত এই আধুনিক হিন্দু মন্দিরটি 1988 সালে বিএম বিড়লা ফাউন্ডেশন দ্বারা নির্মাণ করা হয়েছিল। সম্পূর্ণ মন্দিরটি উচ্চমানের রাজস্থানী সাদা মার্বেল দিয়ে তৈরি। এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে লক্ষ্মী এবং নারায়ণের মূর্তি। এই মন্দিরের ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নিষিদ্ধ, সেই জন্য এই মন্দিরের ভেতরকার ভিডিও আমি এখানে দেখাতে পারলাম না। যাই হোক, তো রুমে ফিরলাম ওই অ্যারাউন্ড 6টা নাগাদ। তো 6টা নাগাদ রুমে এসে একটু ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে রেডি হলাম। রেডি হয়ে এখন আরেকটা জায়গায় যাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে চকিধানি। চকিধানি একটা ফাইন ডাইনিং রিসর্ট, তো ওখানে আমাদের কিছু অ্যারেঞ্জমেন্ট আছে, তো আমরা ওখানে যাচ্ছি। এখন আমরা সবাই মিলে বাসে করে ওখানে যাব। তো সেখানে গিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে, ওখানে হয়তো কিছু পারফরমেন্স আছে, জানি না এক্স্যাক্টলি কী আছে, তো যাচ্ছি এখন। এর মাঝখানে হাইটি ছিল, মানে ওই চা কফি খাওয়ার একটা ব্যবস্থা ছিল, তো ওটা আমি স্কিপ করেছি, আমি যাইনি, আমি একটু রেস্ট নিচ্ছিলাম, ফ্রেশ হতেও একটু টাইম লেগে গেল। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, যাই এখন, খুব টায়ার্ড লাগছে, সারাদিন বাইরে ছিলাম। তো যাই হোক, এটা আমাদের লাস্ট ডে আজকে, তো দেখা যাক কেমন এনজয় করি। লাস্ট অবধি চেষ্টা করবো এনজয় করার খুব ভালোভাবে, দেখা যাক, লেটস সি।